আহা মম, তুমি এসব বিষয় নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? অনেক জার্নি করে এসেছো। যাও, ফ্রেশ হয়ে এসো। আজ একসাথে লাঞ্চ করব মা ছেলে। শর্মিলা বুঝেন ছেলে কথাটা এড়িয়ে গেছে, তবে সামান্য কাজের মেয়ে বদল সংঘটিত ঘটনায় লুকোছাপা করার কি আছে। ওনার হঠাৎ মনে হলো বাড়িতে হয়তো কিছু একটা ঘটেছে, কিন্তু সেই কিছু একটা যে কি সেটা তিনি ধরতে পারছেন না। পরিবর্তনটা কি শর্মিলার বোধের অগম্য কিছু, খুবই ভয়াবহ কিছু? বেশি ভাবতে পারে না শর্মিলা। অধ্যায়ের তাগাদায় উঠে যেতে হয় ওনাকে। ফ্রেশ হয়ে ঠিক 1 ঘন্টা পরে নিচে নামে শর্মিলা। এতক্ষণ যাবৎ ড্রয়িং রুম জুড়ে পায়চারি করে অধ্যায়। বাবার নাম্বারে কল দেয় অবিরত। দুর্ভাগ্য বিষয় যে রহমান চৌধুরী কল রিসিভ করছে না। সময় যত গড়ায় অধ্যায়ের অস্বস্তি তত বাড়ে। কখন যেন মা বলে বসেন এই মেয়েকে কাজে কে রেখেছে। অধ্যায় পড়েছে মাঝ সমুদ্রে। তার দুদিক থেকেই উত্তাল ঢেউ দিচ্ছে বিশাল জলরাশি। সেই তোরে অধ্যায় যেন খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। অধ্যায় সোফায় বসে 2 হাত দিয়ে কপালের দুপাশে চেপে ধরে। তার মাথা ব্যথা শুরু হয়েছে, অথচ মায়ের আগমনের জন্য কতটা প্রতীক্ষা মানি ছিল সে। মা দেশে এসে বাবা আর বাবার প্রাণাধিক প্রিয় পুত্রবধূকে শায়েস্তা করবে এই মর্মে সে কি খুশিটাই না ছিল। ভাবলেই তার শরীর রোমাঞ্চিত হতো। তবে আজ কি হলো, তার এমন লাগছে কেন? হুট করে যে এই তুন্নার প্রতি ভালোবাসার জন্ম নেয়নি এ কথা তো সত্য, তবে কাহিনী কি? অধ্যায় কি নিজের অনুভূতি বুঝতে ভুল করছে? তুন্না মর্ম গতিতে রান্নাঘর থেকে খাবারগুলো টেবিলে এনে সাজিয়ে রাখলো। তার মনটা যদিও সামান্য ভার হয়ে আছে, তবে সেই ভারত্বকে পাত্তা দিল না তুন্না। শাশুড়িকে তার খুবই পছন্দ হয়েছে। এই বয়সে এসেও দিব্যি তরুণীদের মতো লাগলো ওনাকে। সৌন্দর্য উপচে পড়ছে অঙ্গ থেকে। এই বয়সে এসেও দুধে আলতা গায়ের রং। কে বলবে এই মহিলার বিবাহ উপযোগ্য কন্যা পুত্র আছে? অধ্যায় এমন গায়ের রংটা তবে তার মায়ের থেকেই পেয়েছে। রহমান চৌধুরী অবশ্য এতটা ফর্সা নন, স্বামীও তাই। এমন সুন্দর নারীর মন যে কদর্যপূর্ণ হবে সে কথা যে কল্পনাতেও আনতে পারে না তুন্না। হ্যাঁ, হয়তো উনি তুন্নাকে বাড়ির কাজের লোকের সাথে তুলনা করছেন, কিন্তু সেটা তো অজ্ঞতাবশত। জ্ঞানত তো পুত্রবধূকে হেয় করেনি। ভুল ভাঙলে এই সুন্দর দেখতে মানুষটি তাকে বুকে টেনে নেবে, আহ্লাদ করে বুক ভাসাবেন এমন কল্পনায় বুঁদ হয়ে রইল তুন্না। কে জানতো তার কল্পনাকে ধূলিসাৎ করে দিয়ে মিরপুর 2-এর দোতলা বাড়িটার একটা খণ্ড প্রলয় ঘটে যাবে। সেই প্রলয়ে এলোমেলো হয়ে যাবে তুন্নার গোটা জীবন। খণ্ড প্রলয়, তা খণ্ড প্রলয়ই বটে। কালো গায়ের রং যে সব মেয়েদের, সে সব মেয়েদের গোটা জীবনটাই তো খণ্ড প্রলয়। এর আর নতুন কি? গোটা জীবন এক পৃথিবী ঘৃণা অবজ্ঞা নিয়ে বেঁচে থাকার নামই তো জীবন। যারা এত অপমান অবজ্ঞা মেনে না নিয়ে নিজেকে সুন্দর প্রমাণের চেষ্টা করে তারাই হয়ে ওঠে মুখরা। এই সমাজ তাদের অসভ্য বেহেয়া উপাধিতে ভূষীভূত করে। তুমি কালো মানে তুমি অসুন্দর, এটা মানতে এত কষ্ট কেন হয় তোমার? কিন্তু কিছু সাহসী অসভ্য মেয়েরা তো সেই সত্য মানতে নারাজ। তারা নিজেকে সৌন্দর্যের প্রতিমূর্তি মনে করে, সর্বত্র নিজেকে সুন্দর বলে আখ্যায়িত করার তীব্র প্রচেষ্টা চালায়। তা কি আর ভদ্র সমাজ মেনে নিতে পারে? পারে না। তবে সেই অভদ্রচিত নারীদের রুখতেও পারে না। নতুনত্ব এই যা বিদেশ বিভূঁই থেকে নিজ ফিরে পরম তৃপ্তির সহিত তুন্নার হাতের রান্না দিয়ে মধ্য ভোজন সম্পূর্ণ করলেন শর্মিলা। নিজের ভাতে পরিবেশন করে ছেলেকেও খাবার খাওয়ালেন। পাশে অনাহুতের মতো দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল তুন্না। বলা বাহুল্য তার খারাপ লাগলো না একটুকু। এই যে এত আয়েশ করে রান্না করলো সে, অথচ তাকে ছাড়াই খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত হচ্ছে। এটা দেখে সামান্যতম কষ্ট অনুভব করল না সে। ভাবল শ্বশুর ঘরের এটাই নিয়ম। বাড়ির গুরুজনেরা খাওয়ার শেষ করার পরই তো
লঘুজনদের খেতে হয়, গ্রামে তো তেমনটাই দেখেছে সে। আর তাছাড়া মা ছেলে হয়তো বহুদিন পরে একসাথে বসে খাবার খাচ্ছে, এমন সুখকর দৃশ্য দেখে কি মনে প্রসন্ন সামান্য খারাপ লাগাকে প্রাধান্য দেওয়া যায়? তুন্না যে মাতৃ আদরের স্বাদ পায়নি, তার ভীষণ ইচ্ছে হলো শাশুড়িকে মা ডেকে সেই স্বাদ পূরণ করবে। বোকা তুন্না, সরল তুন্না, যে গৃহকে সে শ্বশুর ঘর বলে জ্ঞান করে শ্রদ্ধায় বিভোর, সেই শ্বশুর ঘর যে তাকে বড় অবহেলা আর অযত্নে পায়ে ঠেলবে তা কি সে জানতো না? জানতো না বলেই তো নববধূর মতো শাড়ির আঁচল মাথায় টেনে শাশুড়িকে মা সম্বন্ধ করে খাবার এগিয়ে দিচ্ছিল সে। শর্মিলা সেই সম্বন্ধনে ভ্রু কুঁচকে তাকালেন। ঠিকঠাক বুঝে উঠতে পারলেন না নতুন কাজের মেয়েটির মতিগতি। এই মেয়ে মা মা ডেকে মুখে ফেনা তুলছে কেন? আবার নতুন বউয়ের মতো ঘোমটা টেনেছে মাথায়। শাড়ি পরেও বুঝি আজকাল বাসা বাড়িতে কাজ করে মানুষ? শর্মিলা বেশ বিরক্ত হলেন, বাসখাই কণ্ঠে বললেন, এই মেয়ে, কি ব্যাপার? টুন্না আমতা আমতা করে জবাব দিল, না, কিছু না। তবে এমন ভাবে মা মা ডাকছো কেন? এমনি। এমনি না চালাকি, তা আমি বুঝি না ভেবেছো? শোনো, মা ডাকলো বেতন বেশি দেওয়া হবে না তোমাকে। এসব পাতি সেন্টিমেন্ট দেখিয়ে আমাকে ভুলাতে পারবে না। তুন্নার মনে হলো তার মাথায় বিশাল আকাশটা ভেঙে পড়েছে। সে অসহায় দৃষ্টিতে তাকালো অধ্যায়ের দিকে। অধ্যায় মাথা নিচু করে খাচ্ছে, যেন সে একটা দণ্ডপ্রাপ্ত আসামি। বিশাল কোনো অপরাধ করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। কাঠগড়ায় তো দাঁড়িয়ে আছে তুন্না, শুধুমাত্র কালো হবার দরুন, যার গোটা জীবনের স্বপ্ন সহ সে দাঁড়িয়ে আছে। এখানে বিচারপতির আসনে বসে আছে শর্মিলা চৌধুরী, আর উকিলের ভূমিকায় অভিনয় করছে অধ্যায় চৌধুরী। সে কি তুন্নার পক্ষের উকিল নাকি বিপক্ষের? সে তো তুন্নার স্বামী, তবে বিচারকের নিকট তুন্নার ক্ষেত্রে একটুকু সাফাই গাইছে না। কেন বিপক্ষে অবস্থান করছে? তবে কি কালো মেয়েদের স্বামীও তাদের ভালোবাসে না? তাহলে সমাজে এত এত অপরূপবতী মেয়েরা সংসার করছে কিভাবে? স্বামীরা কি বাধ্য হয়েই স্ত্রীকে মেনে নিয়েছে? কিন্তু পুরুষ মানুষেরই বা এত বাধ্যতা কোথায়? পুরুষ হলো মুক্ত স্বাধীন পাখি। এই যেমন বাসর রাতে তুন্নার সুপুরুষ স্বামী বলে দিল, আমি তোমাকে বউ হিসেবে মানি না। তুন্না কি মেয়ে হয়ে এই কথা বলতে পারতো কখনো? বলবে কি করে? এই জগৎ সংসার তাকে মেনে নিত। অসভ্য, বেহায়া, নির্লজ্জ, কতিপয় নোংরা বিষয়ে বিশেষিত করতো না তাকে। তুন্না মা ডাকার ফলশ্রুতিতে যে এমন কটুবাক্য বান শুনবে তা তো কল্পনাতেও ছিল না। সে মাথা নিচু করে ফেলল, চোখে চিকচিক করে উঠল জল। সে জল লোক সমাজে প্রকাশ করা যায় না, আবার আড়ালও করা যায় না। তবু আড়াল করার বৃথা চেষ্টা চালালো তুন্না। চোখের জল বাদ যদিও মানত, তবে স্থানীয় শাশুড়ির পরবর্তী বাক্যে সেই চেষ্টাটা স্রেফ বিফলে গেল। শর্মিলা চৌধুরী বেশ চড়া গলায় বললেন, শোনো, আমাকে মা বলে একদম ডাকবে না। আমার ছেলেমেয়েরা আমাকে আধুনিক সম্বোধনে ডাকে। মা ডাকটা আজকাল পুরনো হয়ে গেছে। তুন্নার এই কথার প্রেক্ষিতে একটা প্রশ্ন করার ভীষণ ইচ্ছে হলো যে, তা আপনি আমার মাকে কি বলে ডাকেন? দেশের এত মানুষ নিজের জন্মধারীকে মা বলে ডাকে, তারা সবাই সেকেলে, একমাত্র আপনি আধুনিক। কিন্তু তুন্না সেই অসীম দুঃসাহস দেখিয়ে এই প্রশ্নটা করতে পারল না, কিঞ্চিত চেষ্টাও করলো না। অথচ এই মেয়ে কিনা বিয়ের প্রথম দিনেই বরের সাথে মুখে মুখে তর্ক করেছে। বর বাধ্য হয়ে বলেছে, কি ভয়ঙ্কর মেয়ে, কি স্পর্ধা এই মেয়ের। অথচ এই তুন্না মুখ বুজে আছে। কিন্তু কেন মুখ বুজে আছে? সে ভীরু বলে? ঠিক তা নয়। এই মুহূর্তে কথা বললেই যে তার মাথার ওপর থাকা ছাদটাও চলে যাবার সম্ভাবনা রয়েছে। অধ্যায়ের সাথে তর্ক করার সময় শ্বশুরের স্নেহের হাত তো ছিল তার মাথায়, এখন তো তা নেই। তুন্না মনে মনে রহমান চৌধুরীর আগমনের খুবই প্রার্থনা জানালো, মুখে শুধু
কুলুপ এটেই অপরাধীর মতো দাঁড়িয়ে রইল শর্মিলার সামনে। শর্মিলা অবশ্য ততটুকু বলেই ক্ষান্ত হলেন না, বললেন, আর এমন নতুন বউয়ের মতো মাথায় সারাক্ষণ ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটা দিয়ে ঠিকঠাক কাজ করা যায়? তুন্নার কুলাঙ্গার স্বামীর বোধহয় এবার একটু বুদ্ধির চক্ষু খুলল। প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতে মিনমিন স্বরে সে বলল, ও এই বাড়ির বউই আম্মু। কথা বলার পরেই মায়ের পরবর্তী প্রতিক্রিয়ায় আশঙ্কায় বুক হিম হয়ে যায় অধ্যায়ের। কয়েকটা শব্দের সংমিশ্রণে তৈরি ক্ষুদ্র একটা শব্দ, অথচ অশান্তির সৃষ্টি করল বিশাল। বাক্যটি যেন বজ্রপাত ঘটালো শর্মিলা চৌধুরীর কর্ণকুহরে। তিনি কি ভুল শুনলেন? সন্দেহ দূর করার প্রয়াসে ফের দ্রুত প্রশ্ন ছুড়ে দিলেন তিনি, কি বলছো তুমি? হ্যাঁ মম, ও তোমার ছেলের বউ। অধ্যায়ের মিনমিন উত্তর শুনে শর্মিলা চৌধুরী যেন কাত হয়ে গেলেন। খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালেন তৎক্ষণাৎ। কয়েককাল কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। সহসাই যেন কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। তুন্নার দিকে ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, বউ? আমার ছেলের বউ? শর্মিলার কণ্ঠনালী থেকে যেন অবজ্ঞা ঝরে ঝরে পড়ে। সভ্য, ভদ্র, মার্জিত, সমীহশীল মানুষটির এ জাতীয় প্রতিক্রিয়া হজম করতে পারে না তুন্না। তবে কি এই মানুষটিও ওনার ছেলের মতো? ওনার থেকে এতটা দুর্বিনীত মানুষ হয়ে গড়ে উঠেছে ওনার ছেলে, এই জন্যই মা ছেলের এত মিল। শর্মিলা উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় তুন্নার দিকে। মুখোমুখি দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তুন্নাকে। তুন্না জড়সড় হয়ে দাঁড়ায়। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপাদমস্তক তুন্নাকে দেখে নিয়ে তাচ্ছিল্যের হাসি হাসেন তিনি। এমন কুৎসিত দেখতে মেয়েটি ওনার ছেলের বউ। থুতনিতে চাপ দিয়ে ধরে তীব্র ক্রোধ নিয়ে অধ্যায়কে উদ্দেশ্য করে শুধালেন, মজা করছো তুমি আমার সাথে? অধ্যায়ের মাথা নিচু নিশ্চুপ হয়ে বসে আছে, নীরবতায় বোঝাতে চায় প্রকৃত সত্য। শর্মিলা ক্রুদ্ধ হন। ওনার হাতের বন্ধন ক্রমেই শক্ত হয়ে ওঠে। অস্বস্তি আর আঘাতের তীব্রতায় মুখ খিচিয়ে ওঠে তুন্নার। শর্মিলার মুখের প্রতিটি রেখায় ফুটে ওঠে জ্বলন্ত আগুন। ভেতরের উত্তাপকে প্রশমিত না করতে পেরে তিনি ক্ষুব্ধ কণ্ঠে ব্যঙ্গ ভরে উচ্চারণ করেন, বউ? এই মেয়েটির কি যোগ্যতা আছে আমার ছেলের বউ হবার? ওনার বিদ্রুপ ব্যঞ্জন মুখভঙ্গিমায় চোখের পেশির আকুলঞ্চে ঠোঁটের ব্রস্কিময় রেখায় প্রতিটি অক্ষরে যেন মুঠো মুঠো অবজ্ঞা ঝরে ঝরে পড়ে। তুন্না নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ব্যথায় চোখ মুখ কুঁচকে আসে তার। জোরপূর্বক শর্মিলার হাতের বন্ধন থেকে মুক্ত হয়ে দূরে সরে দাঁড়ায় তুন্না। শর্মিলা এই অপরিসীম দৃষ্টতা পরোক্ষ করে নিয়ে সদ্যপনে গর্জে ওঠেন, আমার সাথে আমার ঘরে এসো অধ্যায়। এই একটুমাত্র আদেশের বাক্য ছুড়ে দিয়ে নিজ গৃহের দিকে রওনা হলেন তিনি। সিঁড়িতে সশব্দে নিজের ফিরে যাওয়ার প্রমাণ দিলেন ক্রোধের সহিত। অধ্যায় উঠে দাঁড়ালো। অসহায় দৃষ্টিতে একবার তাকালো তুন্নার দিকে। তুন্নার চোখে জল। সেই উপচে পড়া ভাব সম্পূর্ণ জলকে বাঁধন দেবার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে তুন্না। ঠোঁট কামড়ে ধরে রেখেছে সে। অধ্যায়ের তাকানোর ভঙ্গিতে হঠাৎ সেই জলের বাঁধ ভাঙে। উল্টো কাঁধের উপচে উঠে নদীর স্রোত। অধ্যায় সেই দৃশ্য দেখতে পারে না। উঠে যায় দোতলায়। মায়ের সম্মুখীন হতে হবে তাকে। তার যাওয়ার ভঙ্গিমায় কেমন যেন অনিচ্ছা। তুন্না সেদিকে চোখ তুলে তাকায় না। শুধুমাত্র পদধ্বনি শুনে অনুমান করে তার বৈধ পুরুষ দূরে সরে যাচ্ছে। ধীরে ধীরে ফিকে হয়ে আসে পথ শব্দ। তুন্না শরীর ছেড়ে বসে পড়ে ফ্লোরে। অবিরাম কান্নার ধারায় মুছে ফেলতে চায় জীবনের কলঙ্কিত সেই অধ্যায়টা। আর্তনাদ করে বলে ওঠে, এই পৃথিবীতে এতিম সন্তানের থেকে অসহায় কেউ আছে? আমাকে বাবা মাহীন কেন করলে আল্লাহ? এতটা অসহায় বানিয়ে কেন বাঁচিয়ে রাখলে? বাবা মা হারিয়ে যেই স্বামীকে আপন ভেবেছিলাম, সেই স্বামী কিনা আমাকে এতটা অবজ্ঞা করলো। আমি কেন বেঁচে থাকবো মাবুদ, কেন? তার এই প্রশ্নের উত্তর দেবার কেউ নেই। এহেন কত প্রশ্নই তো মনের মধ্যে উকিঝুঁকি মারে। সেসব প্রশ্নের উত্তর কি পাওয়া যায়? কেউ পায়?
বাড়িটা হঠাৎই নিস্তব্ধতায় ভরে ওঠে। চারিদিকে কেউ নেই। খা খা সেই শূন্যতায় তুন্না একাই কতক্ষণ অশ্রু বিসর্জন দেয় কে জানে। তবে যখন দোতলা থেকে কথাকথিত শাশুড়ি মা নিচে নেমে আসেন তখন বোধ করি রাত ৮টা। কারো আগমনী শব্দ শুনে বসার ঘরের ডিজিটাল ঘড়িতে চোখ বুলিয়েছিল তুন্না। সেখানে ৮টা বেজে ৭ মিনিট। কি আশ্চর্য, এত সময় কখন পার হয়ে গেল। দুঃখিনী তুন্না এতটাই মশগুল ছিল নিজের দুঃখের হিসাব কষতে তার খিদেও পেল না। কি আশ্চর্য, এবার কি তবে শাশুড়ি তাকে মেনে নিয়ে খাবার খেতে বলবেন? অবোধ তুন্না, নয়তো এহেন আকাশ কুসুম চিন্তা কেউ করে? দুঃখিনীর দুঃখের এত দ্রুত অবসান ঘটলে চলবে কেন? তুন্নার দুঃখকে দীর্ঘায়িত করতে শর্মিলা চৌধুরী এসে মরার উপর খাড়ার ঘা চালালেন। গম্ভীর কণ্ঠে বললেন, এই বাড়িতে আর এক মুহূর্তের জন্য তোমাকে দেখতে চাই না আমি। ড্রাইভারকে বলে দিয়েছি তোমাকে গ্রামে নিয়ে রেখে আসবে। হ্যাঁ, একা মেয়েটিকে যে শুধুই বাড়ি থেকে বের করে দিবেন এতটা অমানবিক শর্মিলা হতে পারলেন না। তাই গ্রামে পৌঁছে দেবার সিদ্ধান্ত নিলেন। তুন্না অবাক হলো না। এমনটা হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। সে নিজেই অতিরিক্ত আশা করেছিল, অতিরিক্ত সুখের লোভ করেছিল। ফলাফল এই। নিজেকে চরম ধিক্কার দিতে লাগলো তুন্না। শাশুড়ির মুখের দিকে তাকালো তাচ্ছিল্যের হাসি হেসে। সুন্দর মুখ অতিরিক্ত কান্নার দরুন ফুলে স্ফুটিত হয়ে গিয়েছে। আরক্ত মুখ দেখে তুন্নার মায়াই হয় সামান্য। তবে তার বিধ্বস্ত অবস্থা দেখে শর্মিলার মনে কিন্তু মায়া দয়ার উদ্রেক হলো না। তুন্না কেন তবে দয়ার দান নেবে? তার কি একটুকু আত্মসম্মান বোধ নেই? তুন্না উঠে দাঁড়ালো, তাচ্ছিল্য হেসে বলল, ধন্যবাদ ম্যাডাম, আমার এত উপকার আপনাকে আর করতে হবে না। তুন্না শ্বশুর ঘর ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ালো সদর দরজার দিকে। যেই শ্বশুর ঘর ছিল তার পরম আকাঙ্ক্ষিত আশ্রয়স্থল, সেই শ্বশুর ঘর ত্যাগ করলো তুন্না। একটিবারও পিছনে ফিরে তাকালো না সে। তাকালো তো বটেই, একটি বারের জন্য সেই পাষণ্ডের মুখ দেখতে সে তাকালো পেছনে ফিরে। কিন্তু সেই ব্যক্তি তার দৃষ্টিসীমার বাহিরে চলে গিয়েছে। সে নেই, কোথাও নেই, যেন ছিলই না কোনো দিন। তুন্না যেমন এক কাপড়ে এসেছিল ঠিক তেমনভাবেই এক কাপড়ে বিদায় নিল সে। পেছনে রেখে গেল অপমান থমথমে হওয়া এক ক্ষুব্ধ মুখ। অথচ নির্বোধ মেয়েটা একবারও ভাবল না এই শহর এমন ভাসমান একটা মেয়ের জন্য নিরাপদ নয়। এই জনবহুল শহরে সে হারিয়ে যাবে নিতান্ত অবহেলায়, নিতান্ত অযত্নে। সে ভাবল না সে একা কি যাবে কোথায়, থাকবে কোথায়, খাবে কি। তার কাছে মুখ্য হলো তার জেদ, তার আত্মসম্মান। সভ্য সুশীল সমাজে শ্রদ্ধে বসবাস উপযুক্ত মানুষ কারা? শুধুমাত্র সুদর্শনা নারী পুরুষ সকল। কালো বেটে নাকবোচা মেয়েটা কি মানুষ নয়? এর সমাজ কেন তাকে অবজ্ঞা করে? শুধুমাত্র রূপ নেই বলে তীব্র অবহেলায় ছুঁড়ে ফেলে আস্থা করে। যে সমাজ এতটা সংকীর্ণ মনা মানুষের বাস, সেই সমাজকে সুশীল বলে কারা? এই কি তবে তাদের সুশীলতা? প্রশ্নগুলো মনের মাঝে উকিঝুঁকি দিল বইকি, তথাপি মুখে উচ্চারণ করা গেল না। তুন্না পারল না উচ্চারণ করতে। কিছুক্ষণ পূর্বে এই ঝকঝকে চকচকে বাড়িটার যেই খণ্ড প্রলয় ঘটে গেছে তা কি ভদ্র মহলে প্রকাশযোগ্য? অবশ্য কালোরাঙ্গা মেয়েদের গোটা জীবনটাই তো খণ্ড প্রলয়। তুন্না ধুম মেরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এই তো তার থেকে কিছু মিটারের দূরত্ব তার শ্বশুর ঘরের। এমনই এক সন্ধ্যায় মহা উৎসাহে এই বাড়িতে এসেছিল সে। নতুন জীবন, নতুন সম্পর্ক, সে সব নিয়ে তার কতই না আহ্লাদ ছিল, কতই না শখ ছিল। সেই শখের তো একাংশ পূর্ণ হলো না তার। কেন হলো না? শুধুমাত্র তার গায়ের রং চাপা বলে। তবে যে তাকে কেউ কালো বললে বাবা বলতো, তুলনা, তুই হচ্ছিস মায়াবতী। কে বলে আমার মেয়ে কালো?
আমার মেয়ের মতো মায়া আর কার মুখে আছে বলো দেখি? না, কাউকে উদ্দেশ্য করে নাই, একা একাই বলতো তুন্নার বাবা। যখনই কোনো বিয়ের প্রস্তাব আসতো তুন্নার জন্য, তখনই তো নিজের মুখস্থ এই বাক্যখানা সগর্বে বলে উঠতেন তিনি, যেন কেউ কালো বলে তার মেয়েকে হেয় করার আগেই তীব্র প্রতিবাদ জারি করতেন তিনি। কে শুনছে না শুনছে সেই বোধ ওনার ছিল না। উনি হয়তো নিজের কাছে স্বচ্ছ থাকতে চেয়েছিলেন। আচ্ছা, তুন্নার বাবার মতো স্বচ্ছ, এমন নিরাপদ ভদ্রলোক সকলে কেন হয় না? কেন সকলে বাবার চোখ দিয়ে তাকে দেখে না? তাহলে তো এই পৃথিবীতে তুন্নার মতো মেয়েদের নিজেকে নিয়ে এতটা হীনমন্যতার ভুগতে হয় না। সকলে নিজ নিজ স্থান থেকে নিজেকে সুন্দরী অনুভব করে সুখী হতে পারে। তাদের মতো শ্যামরাঙা মেয়েদের অসুখী করে এই ভদ্র সমাজে কী লাভ? আচ্ছা, এমন সংকীর্ণ মানসিকতার মানুষগুলো কি প্রকৃতপক্ষে ভদ্রলোক? ভদ্রলোকের সংজ্ঞা যদি এই হয়, তবে তুলনা না হয় অভদ্র লোকদের দলভুক্ত হবে। আচ্ছা, এই মানুষগুলোর কাছে সৌন্দর্যের সংজ্ঞা কি? শুধুমাত্র সাদা চামড়া? এই শুভ্ররাঙ্গা চামড়ার এত চড়া দাম? তবে কি তুন্না নামক এই তরুণীটি পৃথিবীর সবচেয়ে তুচ্ছতম বস্তু, যার দাম নেই কানাকড়িও? এত কিছুর পরও কোন যুক্তিতে নিজেকে এই পৃথিবীতে বাসযোগ্য মানুষ বলে জ্ঞান করবে তুন্না? তার জন্য কি মৃত্যুই প্রকৃত সুখের পথ নয়? সে কি এর পরও তুচ্ছ এই জীবনকে ভালোবেসে আরও বহুকাল বাঁচতে চাইবে? শুধু বাঁচতে নয়, সুখী হয়ে বাঁচতে চাইবে। সুখের প্রতি এত লোভ ওর? হ্যাঁ, লোভ তো বটেই। অসুখী মানুষের যে আজন্মকাল ধরেই সুখের প্রতি তীব্র লোভ। সেই অবিলাসী কি আলালের ঘরের দুলালকে বিবাহ করেছিল তুন্না? তবে ওই যে কথাই বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তবে পুরোটাই কি লোভ করার শাস্তি? লোকে বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুন্নারও শাস্তি হয়েছে, মাত্র মৃত্যু হয়নি। তুন্নার কি উচিত নয় মৃত্যুর পথটা খুঁজে নেওয়া? অথচ অভিমানী তুন্না মৃত্যুর কথা ভাবতেই যেন ভীত হয়ে পড়ে, গুটিয়ে যায়। এলোমেলো পা ফেলে হাঁটতে থাকে রাস্তার এক পাশ দিয়ে। কোলাহল পরিপূর্ণ এই শহরটা হঠাৎই খুব নিস্তব্ধতা মনে হয় তার। মনে হয় তার আশেপাশে, তার জীবনে কিংবা এই গোটা বিশ্বে তুন্নার কেউ নেই, কেউ না। এই কেউ না থাকার যন্ত্রণাটা যে বড্ড প্রবল। রাস্তার ধারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা পথশিশু বা ভিক্ষুকদের থেকে তুন্না অসহায়। চারপাশে এত মানুষজন থাকার পরও সে শূন্য। এই শূন্যতার বোধটা শত যুক্তি দিয়েও ভরাট করতে পারে না তুন্না। ব্যস্ত পৃথিবীতে সে একা, এই বোধের থেকে চরম সত্য যেন আর নেই। তুন্না বড্ড একা। নিজেকে একা ভাবতেই বেহেয়া চোখ দুটো থেকে নামে নোনা পানির প্রবল স্রোত। সেই স্রোত কেন তুন্নার জীবনের দুঃখগুলো মুছে ধুয়ে নিয়ে দূরে চলে যায় না? শীতের রাতে রাস্তায় থাকা মানুষগুলো ক্রমেই ফিরে যায় নিজেদের নীড়ে। সারাদিন মুক্ত আকাশে পড়ে বেড়ানো পাখিদেরও দিন শেষে ফেরার জন্য বৃক্ষের উপরিভাগে একটা ছোট্ট কুটুরি আছে। তুন্নার তো তাও নেই। বিশাল এই ঢাকা শহরের বুকে সে কোথায় খুঁজবে নিজের জন্য এক টুকরো আশ্রয়? পরম আকাঙ্ক্ষিত সেই আশ্রয়ে না পেয়ে তুন্না নামক মেয়েটি কি হারিয়ে যাবে শহরের অন্ধকারে? প্রতিদিনই তো কত মানুষ হারিয়ে যায়। পরদিন সংবাদপত্রে শিরোনামে আসছে তাদের ক্ষত বিক্ষত দেহের ছবি। যা ঘটে তার সবটুকুই কি আর ঘটা করে রটানো হয়? তা হয় না। মানুষের বর্বরতা যে দিন দিন বেড়েই চলছে, সেই সংবাদটা বোধ হয় কোনো একদল সমাজসেবক লোকেরা আড়ালে রাখারই চেষ্টা করে। দিন দিন যে দেশটা অরাজকতায় ভরে যাচ্ছে, সেই সংবাদ দেশের সবচেয়ে 10 জনের কাছে পৌঁছালে যে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে সে কথা কে জানে না। তবে কি তুন্নাও হয়ে যাবে সংবাদের শিরোনাম? লোকে ভোরবেলায় সংবাদপত্রের নজর বোলাতে গিয়ে দেখবে একটা 19 বছর বয়সী তরুণীর লাশ পাওয়া গেছে
অকুল স্থানে। আচ্ছা, এই স্থানের নাম কি? তুন্না জানে না। হাঁটতে হাঁটতে কত দূর এসেছে তুন্না সেই খেয়ালও নেই তার। আচ্ছা, সে যদি আগামীকালের সংবাদের শিরোনামে উঠে আসে তবে কি শ্বশুর ঘরের লোকেরা দেখে একটু হলেও দুঃখ প্রকাশ করবে? তারা কি মনে মনে একটুকু অনুতপ্ত হবে? তার ওই সুদর্শন দেখতে স্বামীটি কি পাপ বোধের ক্লেশে জর্জরিত হয়ে বলবে, আম্মু, কেন তুমি এমন করে তাকে তাড়িয়ে দিলে? নয়তো মেয়েটা তো আজ বেঁচে থাকতো। হোক সে জোর করে বিয়ে, সে তো আমার বউ ছিল। এই কথা শুনে তুন্নার শাশুড়ি কি রাগ করবে, নাকি সামান্য দুঃখবোধ ওনাকেও ছুঁয়ে যাবে আলগোছে? শ্বশুর মশাই আর রায়বাগিনী ননদি যে চরম দুঃখ পাবে এ কথা জ্ঞাত আছে তুন্না। হঠাৎই যেন নিজেকে মৃত ভাবতে লাগলো তার। সে ফের ভাবে তার মৃত্যুর সংবাদটি কি পৌঁছাবে তাদের গ্রামে। অজপাড়াগা গ্রামটির যে তরুণী এক বুক স্বপ্ন নিয়ে শহরে পা বাড়িয়েছিল, সেই তরুণীর মৃত্যুর সংবাদে কেমন প্রতিক্রিয়া জানাবে সবাই? তাকে চরম অপছন্দ করা চাচি কি একটুকু অনুতাপে ভুগবে না? চাচা কি একটুকু চোখের জল ফেলবে না? ফেলবে। একজন তার মৃত্যুর সংবাদে প্রকৃত পক্ষেই চোখের জল ফেলবে। বাকি সবার মতো কুমিরের কান্না না কেঁদে সত্যিকার অর্থেই তুন্নার জন্য কাঁদবে একজন। সেই একজনের নাম ফাহাদ, সম্পর্কে তুন্নার চাচাতো ভাই। 8 বছর বয়সী ফাহাদি এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসে তুন্নাকে। এতক্ষণ যাবৎ তুন্না ভাবনার জগতে নিজের মৃত্যুকে টোপ হিসাবে ব্যবহার করে সকলের দুঃখ পরিমাপের ছল কষছিল মাত্র। প্রকৃত সত্য হলো এই যে সে একটা ভালোবাসার মানুষ খুঁজছিল। খাঁটি ভালোবাসার মানুষ, একদম বিশুদ্ধ সেই ভালোবাসার একজন মানুষ সে পেয়ে গেছে। বেঁচে থাকতে একবার বাবা বলেছিলেন, জীবনে যদি খুব দুঃখ আসে, মন খারাপ হয়, মরে যেতে ইচ্ছে করে, তবে ভালোবাসার মানুষগুলোর কথা ভাববে তোর না। ভালোবাসা এমন এক বন্ধন যা জন্মের দুয়ার থেকে মানুষকে ফিরিয়ে আনতে সাহায্য করে। পৃথিবীতে একজন মানুষও যদি তোমায় ভালোবাসে, তবে সেই ভালোবাসার প্রতি সম্মান দেখিয়ে হলেও মন খারাপ ভুলে যাবার চেষ্টা করবে তুমি। দেখবে মন ভালো হয়ে গেছে। তুন্না বাবার সেই অবিশ্বাস্য কথা শুনে সবিশ্বাসে বলেছিল, কি বলছো বাবা? কোনো মানুষের কথা ভাবলেই মন ভালো হয়ে যাবে, দুঃখ দূর হয়ে যাবে? অবশ্যই যাবে। শোনো মা, ভালোবাসার মানুষ হচ্ছে ম্যাজিকের মতো। ওরা বাস্তবে তো বটেই, কল্পনাতেও তোমার দুঃখ কমে দিতে পারে। যে পৃথিবীতে তোমাকে ভালোবাসার মতো মানুষ আছে, সেই পৃথিবীতে মন খারাপ করে থাকা চলে না। তুন্না ততোধিক গম্ভীর গলায় প্রশ্ন করেছিল, যদি অনেক মন খারাপ হয়, যতটা মন খারাপ হলে মরে যেতে ইচ্ছে করে? মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়েছিলেন বাবা, আদরে গলায় বলেছিলেন, মন খারাপ করে মরে যাবার চিন্তাটাই ভুল মা। তবু আমরা যেহেতু মানুষ, সেহেতু মাঝে মাঝে তীব্র মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। যখনই তোমার মরে যাবার মতো মন খারাপ হবে, তখন তুমি তোমায় ভালোবাসা মানুষটির কথা ভাববে। ভেবে দেখবে এই পৃথিবীতে তুমি না থাকলে সেই মানুষটির কেমন অনুভূতি হচ্ছে। যেই পৃথিবীতে তুমি নেই, সেই পৃথিবীটা তার কাছে ঠিক কেমন। বাবার বিরতিতে তুন্না সচকিত চোখে তাকিয়েছিল, কণ্ঠে ব্যগ্রতা প্রকাশ করে বলেছিল, যদি তার খুব কষ্ট হয়? তবে তো মৃত্যুর কোনো অধিকার নেই তোমার। যে তীব্র কষ্ট থেকে তোমার মরে যাবার ইচ্ছে হচ্ছিল, একই কষ্ট তুমি তাকে কিভাবে দিচ্ছ? তবে তো তুমি স্বার্থপর। এমন চলতে থাকলে তো মানবজাতি ধ্বংস হয়ে যাবে, সভ্যতায় গড়ে উঠবে না। বাবার বলা এই কথাটা মস্তিষ্কের প্রতিটা নিউরনে ঢুকিয়ে নিয়েছিল তুন্না। আজও তাই ছল করে নিজের মৃত্যুর সংবাদ ছাপিয়ে গোটা পৃথিবী জুড়ে তুন্নাকে ভালোবেসে এমন একজন মানুষের খোঁজ করছিল সে। পেয়েও গেল অবশেষে। খুশিতে যেন দু চোখে জল আসতে চাইল তার। বিরহের জল তো গাল বেয়ে ঝরতে ঝরতে অবহেলায় শুকিয়ে গেছে। এবারের জলটা বড় আকাঙ্ক্ষিত প্রাপ্তির জল। তাকে যেন একটা ভালোবাসার মানুষ খুঁজে পেতেই হতো। বেঁচে থাকার যে বড্ড লোভ তুন্নার। তুন্না তো বরাবরই এতটা লোভী। তার লোভ চাচির মুখের একটু হাসি দেখার, তার লোভ বুলবুলের থেকে
রূপসী সম্বোধন পাবার। তার যে পুরনো উঠোনে দাঁড়িয়ে হঠাৎ বৃষ্টির মধ্যে ভিজে যাওয়ার লোভ। একদিন সব ঠিক হয়ে যাবে, এই মিথ্যাটুকু বিশ্বাস করে বেঁচে থাকার লোভ। তবে তুন্নাকে লোভী না বলে আর কি বা বলা যায়? তুন্না লোভী, তুন্নার মতো এ দেশের সকল মেয়েরা লোভী। কে জানে নির্জন শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে আর কি কি ভাবতে চাচ্ছিল তুন্না। হয়তো গোটা জগৎ সংসারের আদি থেকে অন্ত সবটাই বোধ হয় তার চিন্তার জালে ধরা পড়েছে। এমন সময় তার ধ্যান ভঙ্গ হলো। একাগ্রচিতে বুনন করা সেই চিন্তার জালে ছেদ পড়ল বিনা সতর্কতায়। একটা কালো রঙের বাইক এসে থামলো তার ঠিক সামনে। চালকের মাথায় হেলমেট, মুখটা বোঝা যাচ্ছে না। আর একটু অসাবধান হলেই যে একটা বড় দুর্ঘটনার শিকার সে হতো তাতে সন্দেহ নেই। অবশ্য তাতেই বা মন্দ কি ছিল? হাত পা ভেঙে হসপিটালের বিছানায় কয়েকদিন পড়ে থাকলে মাথার উপর ছাদ নিয়ে কিছু দিন আর চিন্তা করতে হতো না। কিন্তু সেখানে সেই সম্ভাবনার ইঙ্গিত নেই। সেই জন্য বিরক্তি হলো তুন্না। কপালে বিরক্তির ভাঁজ পড়ল তার। ভেতরে ভেতরে শুষ্ক হয়ে উঠল কণ্ঠ রোশনা। শুকনো ঢোক গেল সে। কোনো খারাপ লোক নয় তো? কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে? আর কিছু ভাবতে পারে না তুন্না। তার পূর্বেই কালো লেদার জ্যাকেট পরিহিত ব্যক্তির গমগম কণ্ঠস্বর শোনা যায়। পেছনে উঠে বসো।